আমার 16। 17 আছি। তুই ট্রাম কর। জলদি জলদি খেলা শেষ করতে হবে আজ। কাউন্সিলর হরিদার দোকানে চায়ের দোকানে সভা বসিয়েছে। হ্যাঁ রে, শুনেছি। চা বিস্কুট বলে একদম ফ্রি শুনলাম, কিন্তু বিষয়টা কেমন জানি হজম হলো না, বুঝলি। যার পকেট থেকে একটা পয়সাও বেরোয় না, সে কিনা গ্রামের মানুষদেরকে ফ্রিতে চা বিস্কুট খাওয়াচ্ছে। অদ্ভুত ব্যাপার তো। আরে বুঝলি না, সব কাউন্সিলরের চাল। সামনে তো ইলেকশন আসছে, দেখ হয়তো বলবে আমাকে আবার একটু ভোট দিয়ে জয়যুক্ত করুন। একদম মোক্ষম কথা বলেছি। তবে কারণ যেটাই হোক, ফ্রি ফ্রি তো একটু চা বিস্কুট পান করা যাবে। চ, আমরা একবার ঘুরে আসি। ওরা তাহলে এসেছিস, আয় আয় বস। এই ওদের একটু জায়গা দে। যাক, আমার ডাকে দেখছি মোটামুটি অনেকেই সাড়া দিয়েছে, এটি দেখে বেশ ভালোই লাগছে। যাই হোক, সব বাদ দিয়ে এবার কাজের কথায় আসা যাক। আমি সবাইকে ডেকেছিলাম এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। তোমরা সকলেই আমাকে বিশ্বাস করে কাউন্সিলর নির্বাচনে নির্বাচিত করেছিলে। আমি হয়তো তোমাদের বিশ্বাসের সঠিক মূল্যায়ন করতে পারিনি। 2 মাস পরে আবারও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা সকলে আমাকে আবার বিশ্বাস করো। আমি তোমাদের একটা উন্নত সমাজ উপহার দেব। এবারের নির্বাচনে আর একবার আমাকে বিশ্বাস করেই দেখো। তোমার কথা সবই তো বুঝলাম বাবা। নির্বাচনের সময় এলাকায় তোমাকে চেহারা বেশ ভালোই দেখা যায়, কিন্তু নির্বাচন শেষ হবার পর বাবা তোমরা যে কই থাকো। আমাগো এলাকায় খালপাড়ে সেই পুরনো সেতুটা তোমার বাবাই যখন কাউন্সিলর ছিল তখন বানাইয়া দিয়েছিল। সেই সেতুটা মাত্র 1 বছরের মাথায় ভাঙে গেল। গ্রামের ফসলি জমিগুলো সব খাল পারে রই পারে। ফসল তোলার সময় আমাকে অনেক কষ্ট করতে হয় গো বাবা। তুমি কইছিলা ভোটে নির্বাচন হইলে সেইটা ঠিক করবা, কিন্তু তুমি তোমার কথার কিন্তু মূল্য রাখতে পারো নাই বাবা। চাচা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এসব নিয়ে আপনি একদম ভাববেন না। আগামী 7 দিনের মধ্যেই আমি খালপাড়ের সেতুটা পুনরায় তৈরি করে দেব। আশা করছি সেটা একবার তৈরি হলে 10 বছরেও নষ্ট হবে না। আপনারা শুধু আমার পাশে থাকুন। আচ্ছা বাবা, তোমার কথা যদি তুমি রাখতে পারো তাহলে আমরা তোমার বিষয়টি ভেবে দেখতে পারি। তুমি আমাগো এলাকার পোলা, আমাগো বালা মানে তোমারও বালা। বাকিটা তুমি ভাইবা দেখো। আচ্ছা বাবা, আমি যাইগা, অনেক রাত হইল, প্রেশারটা অনেক বাড়তাছে। বাড়ি গিয়া একটু আরাম করি। তোমার কাকিমা হয়তো না খাইয়াই বইয়া রইছে। তাহলে রঘু, তুই এসব কাজে ভীষণ তো পারদর্শী। তোর পছন্দ মতো কিছু লোক বাছাই কর, যত দ্রুত সম্ভব কাজটি শুরু করব। আপনি যা বলবেন কাউন্সিলর সাহেব, আমি কাল থেকে কামে লাইগা যাবো। আচ্ছা তাহলে আজ অনেক রাত হলো, আজ তাহলে উঠি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আর রঘু, তুই কাল সকালে একবার আমার বাড়িতে আসিস, কত কি খরচা হয় তার হিসাবটা বুঝিয়ে দিস। কথাটা শেষ করে কাউন্সিলর আর তার সহযোগীরা রাস্তা ধরে বাড়ির পথে। আস্তে আস্তে সবাই যে যার গন্তব্যে চলে গেল। রঘু, চা বিস্কুট খাইতে আইসা তুই তো কাম কইরা দিছস। আমাগরি কিন্তু সঙ্গে রাখবি কইয়া দিল। আরে আমি কি তোদের ছাড়া একা একা কাজ করুম নাকি? তোরাও রেডি থাইস, কাল কাউন্সিলরের লগে কথা শেষ কইরা তো করে খাবার দিন। এটাই তো শুধু কাউন্সিলের কাছ থেকে টাকা পয়সা কলার। রঘুর বাড়ি ছিল কারিডাঙ্গা গ্রামের শেষ প্রান্তে। ফাঁকা মাঠের পাশের পথ, সবেমাত্র ধান কেটে সবাই ঘরে তুলেছে। ফাঁকা মাঠের মধ্য থেকে ভেসে আসছিল ক্ষুধার্ত শিয়ালের ডাক। নিস্তব্ধ পরিবেশের মধ্যে
এমন ডাক যেন রঘুর ভিতরে শিহরিত করে তুলছিল। রঘু ভীত মনে নিস্তব্ধভাবে হেঁটে চলেছে এই অন্ধকার রাতে নির্জন পথে। রঘু ঠায় দাঁড়িয়ে রইল মাঠের মধ্যে। সে কি এত রাইতে বাচ্চার কান্নার আওয়াজ? আশেপাশে তো কোনো ঘর বাড়িও দেখতাছি না। না, এই কান্নার আওয়াজ কোনো বাচ্চার হইতে পারে না। শুনছি রাইতে এই মাঠে ভূতের আনাগোনা দেখা যায়। পালাও! এতক্ষণ লাগে দরজা খুলতে? সারাদিন কি করছিস বাড়িতে? কি গো, কি হইল? অমন হা পাইতাছেন কেন? কে আপনি? বাচ্চাটির সাথে কি করছেন? ছেড়ে দিন কইতাছি। বাচ্চাটির সাইডা দেন। এরা স্বপ্ন ছিল না, কিন্তু এমন স্বপ্ন আমি কেন দেখলাম? আমি কি কোনো বাচ্চারে মারতে পারি? তখন মধ্যরাত। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে রঘু ভীষণ ভয় পেয়ে যায়। সকালে কাজ আছে ভেবে রঘু আবারও শুয়ে পড়ল। পরের দিন সকাল হতেই রঘু চলল কাউন্সিলরের বাড়ির উদ্দেশ্যে। রঘু মনে মনে বেশ খুশি ছিল কাজটি পেয়ে। এদিকে গ্রামের উন্নয়ন হচ্ছে, অপরদিকে রঘুর কাজেরও একটা ব্যবস্থা হলো। বিগত 4 দিন থেকে রঘুর হাতে কোনো কাজ ছিল না। রঘু, তোরে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোন। এতে তোরও লাভ, আমারও লাভ। জি বলেন স্যার, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করুম। আমি খালপাড়ের পুলটি বানানোর জন্য এখন বেশ কিছু টাকা নষ্ট করতে পারবো না। সামনে নির্বাচন, অনেক টাকার প্রয়োজন। এর জন্য আমি তোকে টাকা দেব, যাতে 2 বছরে তুই বসে বসে খেতে পারি। তার মানে আপনি কি খালপাড়ের সেতুটা বানাইবেন না? আর গ্রামের একটা সেতু বানানোর খরচাটা আপনি নষ্ট করে বলতেছেন কাউন্সিলর সাহেব? না না, নষ্ট না। টাকা নেই যেহেতু সেহেতু বেশি ভালো করে তৈরি তো করতে পারবো না সেতুটা। গ্রামের মানুষ তেমন কিছু বুঝবেও না। সেতু হলেই তারা আমাকে ভোট দিবে, এটাই আমার জন্য যথেষ্ট। এরপরে পুল থাকলো কি থাকলো না সেটা আমার দেখার বিষয় নয়। তো তোকে যেটা বলছি মন দিয়ে শোন। সেতুর রডের পরিবর্তে কাঠ আর বাঁশের ব্যবহার করবি, আর বাকি সব জিনিসের পরিমাণ একদমই কম দিবি। ব্যাস এতটুকু করলেই যথেষ্ট। এতে তোরও লাভ, আমারও লাভ। রঘু বুঝতে পারছিল না কাউন্সিলরের কথায় সে কি করবে। একদিকে অনেকগুলো টাকা সে পাবে, অপরদিকে তার সততা। রঘু চুপচাপ দাঁড়িয়ে রইল। রঘুকে এমন চুপচাপ দেখে কাউন্সিলর বললেন, ভেবে দেখ রঘু, কাজটি যদি তুই না করতে পারিস তাহলে অন্য কাউকে কাজটি করার জন্য দিয়ে দেব। আমি চললাম, কাজটি তুই কর। তুই আমার অনেক বিশ্বস্ত একজন কর্মী। কে বলিস বল? হ্যাঁ, আমার আবার কাছে যেতে হবে। কিন্তু কাউন্সিলর সাহেব, আপনার এইটা মনে হয় না আপনি গ্রামে মানুষের লগে অন্যায় করতেছেন? আপনার বাবাও কয়েক বছর আগে এমনটাই করছিল। তাই তো গ্রামের মানুষ উনারে নিয়ে অনেক বাজে বাজে কথা কইতো। রঘু, তোকে আমি যা বলছি তুই তাই কর। সততা দিয়ে এই পৃথিবীতে কিচ্ছু হয় না। রঘু আর কোনো উপায় না পেয়ে কাউন্সিলরের কথায় রাজি হয়ে যায়। বারবার একই স্বপ্ন আমি কেন দেখতাছি? এই যে পুলটা এখনো বানানোই হইল না, সেই পুলে বাচ্চাটা কার? পরদিন সকাল থেকে সেতু তৈরির কাজ শুরু হলো। গ্রামের মানুষগুলোর কাছে এক উৎসব মুখর পরিবেশ। কাউন্সিলর রঘুকে অনেক মোটা অঙ্কের টাকা দিয়েছে। টাকা দেখে রঘুর ভিতর অপরাধ বোধ কোথায় যেন হারিয়ে গিয়েছে। টানা কয়েকদিন কাজ করার পর খালপাড়ের সেই পুলটি নির্মাণ হলো। গ্রামের সবাই খুব খুশি। এখন থেকে তাদের আর কষ্টের ফসল নৌকাতে করে নিয়ে আসতে হবে না। পুল দিয়েই খুব সহজে ফসল ঘরে তুলতে পারবে তারা। সেদিন রাতে রঘু তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ রঘু
তার শরীরে তীব্র শীত অনুভব করল। তার ঘুম ভেঙে যায়। রঘু তার চোখ খুলে তাকাতেই যা দেখল তা দেখবার পর সে ভয়ে আঁতকে উঠল। ঘুটঘুটে অন্ধকার আর তীব্র শীতের মধ্যে সে ফাঁকা খালপাড়ের সেতুর মাঝখানে শুয়ে আছে। আগের দিনগুলার মতো এখনো এই একই স্বপ্ন দিই। এইসব কি যে আইতাছে আমার স্বপ্নে। কিন্তু আগে তো এমন শীত লাগতো না, আর আজকে এত শীত। সেই বাচ্চা আর তার মতো দেখতে সেই লোকটি আর চোখে পড়তেছে না। এখন আজ সবকিছু কেমন যেন অন্যরকম। শত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে রঘু এক পা দুপা করে পুলের কাছে এগিয়ে গেল। ঠিক তখনই হঠাৎ তার কানে ভেসে আসে সেই নবজাতক বাচ্চার কান্নার আওয়াজ। রঘু চারিদিকে খুঁজতে থাকে সেই বাচ্চাটিকে, কিন্তু কোথাও তার চোখ পড়ে না। হঠাৎ লক্ষ্য করল পুলের উপর দাঁড়িয়ে আছে সেই বাচ্চাটি। চোখের সামনে যা ঘুরছিল রঘুর কাছে যেন সবই এক দুঃস্বপ্ন। কিন্তু এবার রঘু চমকে উঠল। তুমি মানুষ হয়েও এমন একটা কাজ করতে পারলে? তুমি জানো, আজ থেকে 10 বছর আগে ঠিক এমনই এক ব্যক্তির লোভের কারণে আমি এই পৃথিবীতে আসতে পারিনি। রঘু যখন এসব কথা ভাবছিল তখনই এক নারী তার দিকে এগিয়ে আসে। মহিলাটি রঘুর অনেক পরিচিত, অনেক কাছের। রঘু তাকে দেখে ভীষণ অবাক হয়ে বলল, পরি, তুমি তুমি কই গেছিলে আমারে যাইরা? তুমি জানো আমি তোমারে কত খুঁজছি। তুমি তো আমারে খুইসা পাইবা না গো। আমি তো তোমার বাচ্চারে লইয়া ওই পোলের নিচে দাফন হইয়া রইছি। জানো, সেদিন আমি তোমার বাচ্চারে ফেটে লইয়া তোমার জন্য দুপুরের খাউন লইয়া আইতাছিলাম। ওই পুলের উপরে উঠতেই পুলটি ধসে পইড়া গেল। আমি পুলের নিচে পইড়া লইলাম। তুমি এটা কেমন কাম করলা গো? কাউন্সিলরের বাপের কারণে তোমার বউ আর তোমার বাচ্চার এমন দশা, আর সেই কাউন্সিলরের কথাই তুমি লোভে পইরা আবারও সেই একই কাম করলা। আমার ভুল হয়ে গেছে গো পরি, তুমি আমারে মাফ করে দাও। এই কালি সবাই সব কিছু কইয়া দিব, আর এই ফুলটা ভাঙ্গা নতুন ফুল বাঁধাবো। কতই না স্বপ্ন দেখছিলাম গো, অথচ আমাগর পেটের বাচ্চা পইরা গেল। আমার জীবনখানে গেল, আমার কষ্ট নাই গো, কিন্তু আমাগর বাচ্চাটা এই দুনিয়ার মুখ দেখতে পারলো না। আমি আসি গো, আমার ডাকাইছে ওই পার থেকে। মোরাও হন খুব ভালো আছে গো রঘু। চললাম, আবার কখনো দেখা হইব। তুমি তোমার নতুন বউ লইয়া ভালো থাইকো। তোমার চাইলে আমি ভালো নাই, তুমি যাইও না পরি, শুনা যাও আমার কথা, কান শুনা যাও। চলে গেল পরি এই ধরনী ছেড়ে, শেষ রজনীতে ওপারে, যেখানে আমাদের সকলের শেষ ঠিকানা। রঘু অঝরে কাটতে লাগল। পরের দিন সকাল হতেই সে গ্রামের মানুষের কাছে তার ভুল স্বীকার করে কাউন্সিলরের আসল রূপ সবার সামনে তুলে ধরে। এরপর রঘু 11 মাস ধরে দিন রাত মেহনত করে সে একাই পুলটি নির্মাণ করে এবং পুলটির নাম দেয় পরীর পুল।